এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আরিফ চৌধুরী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনা হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ, সীমিত সুবিধায় চিকিৎসা দিতে হচ্ছে দাবি। নড়াইলে 4 চিকিৎসক সহ 5 স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ায় প্রথম রোগী শনাক্ত। নারায়ণগঞ্জে দ্রুত সামাজিক সংক্রমণের মধ্যেই কেনাকাটার ভিড়, রাজধানীর কারওয়ান বাজারে সবজি বাজার স্থানান্তর। বিস্তার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা, অক্সফোর্ডের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শিগগিরই। এবং করোনা সংক্রমণে দেশের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি, জড়িত 3 লাখ মানুষের জন্য প্রণোদনা দাবি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে রাজধানীর প্রধান সড়কগুলো কিছুটা ফাঁকা থাকলেও বাজার এবং টিসিবি ট্রাকে পণ্য বিক্রি করার জায়গাগুলোতে মানুষের ভিড়। কারণ বাজারের সবজির খুচরা বাজার স্থানান্তর করা হয়েছে। মাসুর শাকিলের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল 10টা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে টিসিবি ট্রাক থেকে পণ্য কেনার লম্বা লাইন। ইট দিয়ে দূরত্ব তৈরির চেষ্টা করা হয়েছে, তবে ট্রাকের সামনে জটলা। একই পরিস্থিতি বিজয় সরণী মোড়ের কাঁচা বাজারের সামনে টিসিবির অন্য একটি ট্রাকে। রাজধানীর অন্যতম বড় বাজার কারওয়ান বাজার, খুচরা বাজার বন্ধ থাকলেও কিচেন মার্কেট খোলা। সেখানকার দোকানগুলো থেকেই বাজার করছেন অনেকে। কারওয়ান বাজারে রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত পাইকারি কেনাবেচার সুযোগ রাখা হয়েছে। কাঁচা সবজির বাজার ফার্মগেট সরকারি বিজ্ঞান কলেজের সামনে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ বাজারে যে খুচরা ব্যবসায়ীগুলো ছিল, কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী, এদের জন্য নির্ধারণ করা হয়েছে ফার্মগেটের বিজ্ঞান কলেজ রোডে। বিজ্ঞান কলেজ রোডে গতকাল থেকে ওখানে বাজার চলে গেছে এবং আজকে যারা ছিল তারাও সব চলে গেছে। আর এখানে কোনো ভ্রাম্যমাণ দোকান থাকবে না, আর কোনো খুচরা ব্যবসায়ী থাকবে না। এদের জন্য নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান কলেজ রোডে এবং ওরা চলেও গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কোনো খুচরা ব্যবসায়ী এখানে নেই এবং লোকজন কম। আর বাদবাকি যে দোকানপাটগুলো আছে মুদিমালের, এদেরকে নির্ধারিত যে টাইম আছে ওই টাইমের ভিতর ওরাও বন্ধ করে চলে যাবে। ওদের 2টা পর্যন্ত থাকবে। দুপুর 12:30টায় মোহাম্মদপুর বাজার। সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর টহল দল তৎপর সড়কে। দুপুর 2টা পর্যন্ত বাজারগুলো খোলা থাকায় এই সময় পর্যন্ত নগরবাসী তাদের খাদ্যপণ্য সংগ্রহে তৎপর থাকে। লকডাউন এলাকা ছাড়া অন্যান্য এলাকায় প্রধান সড়ক থেকে প্রবেশমুখে বাঁশ দিয়ে স্থানীয়ভাবে গাড়ি প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে। প্রধান সড়কের পাশে দোকানপাট বন্ধ হয়ে রয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার করোনা পরিস্থিতির বিস্তারিত যশোর থেকে জানাচ্ছেন আকরামুজ্জামান। আপনি জানেন, গত শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনোম সেন্টারে করোনা রোগীর নমুনার পরীক্ষা করা হচ্ছে। তবে গত 4 দিনে যশোরের এই বিশ্ববিদ্যালয়ের এই ল্যাব থেকে কোনো রোগী পজিটিভ রেজাল্ট আসেনি। তবে অত্যন্ত হতাশাজনক বিষয় হচ্ছে, গত 24 ঘন্টায় 64টি নমুনা পরীক্ষা করার পর সেখানে দেখা গেছে 13টি পজিটিভ এসেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই 13টি পজিটিভ রেজাল্টের ভিতরে 4 জন চিকিৎসক রয়েছে। এই 4 জন চিকিৎসকই যশোরের পার্শ্ববর্তী জেলা নড়াইলের একটি হাসপাতালের
এছাড়া যশোরের 4 জন রোগীর শনাক্ত হয়েছে। এই 4 জন আমরা জানতে পেরেছি। এদের ভিতরে 2 জন আমাদের যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা, 1 জন যশোর সদর উপজেলা চূড়ামনকাটির এবং অপরজন শার্শা উপজেলার বাসিন্দা। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন জানিয়েছেন 4 জন রোগীর ভিতরে 1 জন যশোর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং বাকিরা 3 জনই শার্শা উপজেলার স্বাস্থ্য বিভাগে ভর্তি আছে। আমরা যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ডক্টর ইকবাল কবির জাহিদের সাথে কথা বললে তিনি জানান যশোরে যে 13টি নমুনা পজিটিভ রেজাল্ট এসেছে, এই নমুনার ভিতরে যশোরের 4টি ছাড়া বাকি যে 9টি নমুনা রয়েছে সবগুলি পার্শ্ববর্তী জেলার। এর ভিতরে নড়াইলের 5টি, মাগুরার 1টি, মেহেরপুরের 1টি এবং কুষ্টিয়া জেলার 2টি। আমি যশোর সিভিল সার্জনের সাথে কথা বলে দেখেছি, উনি জানিয়েছেন আমাকে যে সমস্ত যশোরের করোনা রোগী শনাক্ত হয়েছে এসব এলাকায় খবর নেওয়া হচ্ছে, তারা কাদের সংস্পর্শে এসে এই ধরনের রোগে সাথে আক্রান্ত হয়েছে সে বিষয়টি নিশ্চিত করার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ওই এলাকায় কোন কোন এলাকায় লকডাউন করা যায় সে বিষয়টাও পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আকরাম। করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে মানুষ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে প্রথম থেকেই। 19 এপ্রিল স্বাস্থ্য বুলেটিনে খোদ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন হাসপাতালে ভেন্টিলেটরে নেওয়া 9 জনের 8 জনই মারা গেছেন। হাসপাতালগুলো বলছে সরকারি হাসপাতালের সীমিত সুযোগ সুবিধার মধ্যে তাদের নতুন সংক্রমিত এই রোগের চিকিৎসা দিতে হচ্ছে। চকর মালিথা রিপোর্ট। 8ই মার্চ দেশে শনাক্ত হওয়ার আগে থেকেই কুয়েত মৈত্রী হাসপাতাল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে কাজ শুরু করে। পরে একে কোভিড-19 চিকিৎসার হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়। রোগী বাড়তে থাকলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ আরও 4টি সরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হয়। কিন্তু প্রথম দিন থেকে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তাদের কাছেও এমন অভিযোগ রয়েছে। একটা সমস্যা আছে, আমাদের দেশের মানুষেরা অনেক ক্ষেত্রে অসচেতনতার পরিচয় দেয়। যেমন একজনের হয়তো সিমটম আছে, উনি লোকে ডাক্তারের কাছে গেল সাধারণ অন্য কোনো অসুখের জন্যে, তো ডাক্তার তো স্বাভাবিকভাবেই উনি রোগীটা দেখছেন, কিন্তু পরে দেখা গেল যে অনেক সময় এমনও দেখা গেছে যে অপারেশন করার পরে বোঝা গেল যে না, ওনার তো আসলে ওই কোভিড-19 সিমটম ছিল, যে সিমটমগুলো আগে ওনারা ঠিকমতো প্রকাশ করেন নাই। এটা কিন্তু আমাদের ডাক্তারদের খুব ক্ষতি করছে। ডাক্তাররা আক্রান্ত হচ্ছে, নার্সেরা আক্রান্ত হচ্ছে, তাদের মাধ্যমে অন্য পেশেন্ট যারা দেখাচ্ছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে আমি দেশের মানুষের প্রতি আপ্রাণ চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য যে আপনারা কেউ কিন্তু লোকাবেন না, ডাক্তারের কাছে কিন্তু কখনোই কোনো কিছু লোকাতে হয় না। আপনি যে ধরনের সিমটম উপলব্ধি করছেন শুরুর দিকেই কিন্তু ডাক্তারকে সেটা বলবেন, যে আমাদের চিকিৎসক ভাইরা, আমাদের নার্স বোনেরা এবং অন্য যারা আছেন চিকিৎসা পেশার সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত না হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। না, আমাদের এখানে মানে মোস্ট অফ দ্য সার্ভিস প্রোভাইডার আন্তরিকতার সাথে কাজ করে, কিন্তু ওই কিছু প্রবলেম তো গ্যাপ তো থাকেই, আতঙ্ক কাজ করে না। তো হওয়ার ভাগ কেমন, সুস্থ হচ্ছে কেমন? ম্যাক্সিমামই সুস্থ হচ্ছে, বা মোস্ট ধরেন আমাদের অসুস্থ হওয়ার বা খারাপ হওয়ার সংখ্যা খুবই কম। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে আক্রান্তদের মাত্র 18% হাসপাতালে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে করোনার খুব দ্রুত সামাজিক সংক্রমণ ঘটছে। এর মধ্যে কাঁচা বাজারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শহরে 15 দিন থেকে লকডাউন চলছে। নারায়ণগঞ্জের প্রধান কাঁচা বাজার দিগুবাবু বাজারে রয়েছেন রুমন রেজা। সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রুমন, নারায়ণগঞ্জের প্রধান কাঁচা বাজার দিগবাবু বাজারে, এই বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন, অনেক লোকের সমাগম, সামাজিক দূরত্ব মোটেই মানা হচ্ছে না। অথচ এখানে র্যাব এর আগে কয়েকবার উদ্যোগ নিয়ে এক পথ তৈরি করে দিয়েছিল সামাজিক দূরত্ব যাতে রক্ষা করা হয়, কিন্তু আমরা দেখছি যে এখন আসলে সামাজিক দূরত্বের বালাই নেই এখানে। নারায়ণগঞ্জের অন্যান্য কাঁচা বাজারের অবস্থাও এরকম।
সবচেয়ে খারাপ অবস্থা নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জ ও ডালপট্টিতে। সেখানে লোকজনের অনেক সমাগম হলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 89 জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা 499 এবং মৃত্যু হয়েছে আরও 2 জনের। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে 35। আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ শহর এবং আশেপাশেই হচ্ছে নতুন করে আক্রান্ত হয়েছে 75 জন। সবাই মনে করছেন যে নারায়ণগঞ্জের অবস্থায় করোনা পরিস্থিতির অবনতি রোধ করতে হলে আসলে সামাজিক দূরত্ব আরও কঠোরভাবে মেনে চলা জরুরি হয়ে পড়েছে। করোনার বিস্তার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় চীনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। চীন সরকার সহ কমিউনিস্ট পার্টি এবং গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের বিরুদ্ধে মামলা করেছে মিসৌরি। মার্কিন প্রেসিডেন্ট বলছেন অভিবাসন বিধিনিষেধ 60 দিন পর্যন্ত থাকবে। করোনা প্রতিরোধে মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করবেন অক্সফোর্ডের গবেষকরা। পবিত্র রমজানে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নবাবিতে সীমিতভাবে তারাবি সহ নামাজের অনুমতি দিয়েছে সৌদি আরব। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সামান্য কমলেও আবারও যুক্তরাষ্ট্রে ২,৫০০-এর বেশি মৃত্যু, আক্রান্ত ৮,১৭,০০০ ছাড়িয়েছে। করোনা মোকাবেলায় নতুন অভিবাসীদের জন্য বিধিনিষেধ 2 মাস পর্যন্ত থাকবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নির্বাহী আদেশে সই করবেন তিনি। বৃহস্পতিবার থেকে মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনার উৎপত্তি পশু পাখি থেকেই। ভাইরাসটি বাদুড়ি বহন করে বলেও জানানো হয়েছে। করোনা মহামারীতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, একদিনে আরও ৮০০-র বেশি মৃত্যু। তবে লন্ডনে আক্রান্ত কিছুটা কমেছে। এপ্রিলের শেষ পর্যন্ত প্রতিদিন 1 লাখ করে করোনা টেস্ট করতে ব্রিটিশ সরকারের অঙ্গীকার। ইউরোপের অন্যান্য দেশে মৃত্যু কমছে। ইতালিতে প্রথমবার আক্রান্তের সংখ্যা কমেছে। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। ভারতে একদিনে 53 জনের মৃত্যু। দেশটিতে মোট 650-র বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত 20,000 ছাড়িয়েছে। 10 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। আক্রান্ত বাড়ায় 1 জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সিঙ্গাপুর। দেশটিতে করোনায় বেশিরভাগ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্কুল কলেজ সহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। 7 মে পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে হংকং। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনার কারণে 1.5 মাস ধরে যুক্তরাষ্ট্রে লকডাউন থাকায় চরম অর্থ সংকটে পড়েছেন সারা বিশ্ব থেকে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। কর দেয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য কোনো আর্থিক প্রণোদনা এবং খণ্ডকালীন চাকরি না থাকায় সংকট বেড়েছে। এমন পরিস্থিতিতে করোনায় যুক্তরাষ্ট্রে আরও 6 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 160 জনের মৃত্যু হলো। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবরিনা হাসানের আরেকটি রিপোর্ট। করোনা প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় চীনের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের মিজৌরির অ্যাটর্নি জেনারেল। চীন সরকার, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য ইনস্টিটিউশনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলায় বলা হয়েছে গুরুতর তথ্য গোপন করে চীনা কর্তৃপক্ষ জনগণের সাথে প্রতারণা করেছে। এমনকি মানুষ থেকে মানুষে সংক্রমণের কথা গোপন করায় ভাইরাসটি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে মহামারী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় নতুন অভিবাসীদের জন্য বিধিনিষেধ 2 মাস পর্যন্ত থাকবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় নতুন করে কাউকে অভিবাসন দেওয়া হবে না, এমনকি গ্রিন কার্ডের জন্য আবেদনও স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা টেস্ট এবং হাসপাতালগুলোকে সহায়তায় মার্কিন সিনেটে প্রায় $500 বিলিয়ন সহায়তা প্যাকেজ পাশ হয়েছে।
আক্রান্ত কমে যাওয়ায় ওয়াশিংটনে লকডাউন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এপ্রিলের প্রথম দিকে উইসকনসিনে প্রাইমারি নির্বাচন থেকে 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি ভালো হওয়ায় সিয়াটলের উড়োজাহাজ কোম্পানি বোয়িং খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শুরু করবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পবিত্র রমজানে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে 10 রাকাত তারাবির নামাজ পড়ার অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তবে লন্ডনে আক্রান্ত কিছুটা কমেছে। ইউরোপের অন্যান্য দেশে মৃত্যু কমছে। ইটালিতে প্রথমবার আক্রান্তের সংখ্যা কমেছে। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী। ভারতের রাজধানী দিল্লির প্রেসিডেন্ট ভবনে একজন করোনা আক্রান্ত হয়েছেন। 115 পরিবার কোয়ারেন্টাইনে। জাপানের প্রমোত্তরিতে আরও 33 জন করোনা আক্রান্ত। ব্রাজিলের মানাউসে করোনার মৃত্যু বাড়ায় গণকবর করছে কর্তৃপক্ষ। সবকিছু স্বাভাবিক হওয়ায় চীনের উহানের ইয়াংসি নদী খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় 3 লাখ মানুষ। এদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছে ট্যুরিজম বোর্ড। প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজের একটি অংশকে সংরক্ষণ করতে বলেছেন তারা। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা চেয়েছে পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। মাঝারুল হক মান্নার রিপোর্টে বিস্তারিত। অপর সম্ভাবনার খাত দেশের পর্যটন শিল্প, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে জানুয়ারি থেকে এই খাতে অচলাবস্থা চলছে। ভ্রমণের সব ধরনের বুকিং শতভাগ বাতিল হয়েছে, আর বিশ্বব্যাপী চাকরি হারানোর ঝুঁকিতে প্রায় 5 কোটি মানুষ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী দেশের পর্যটন শিল্পে এ পর্যন্ত ক্ষতি হয়েছে 5,700 কোটি টাকা। করোনার প্রকোপ দীর্ঘস্থায়ী হলে এ থেকে উত্তরণের জন্য সময় লেগে যাবে কমপক্ষে 2 বছর। এজন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। কর্মকর্তা কর্মচারীর জন্য আলাদা বরাদ্দ ঘোষণা করে তাদের বেতন ভাতার ব্যবস্থা করা। 2, রিসোর্ট সমূহের বিদ্যুৎ বিল, ভ্যাট ট্যাক্স সহ সকল ইউটিলিটি বিল ডিসেম্বর পর্যন্ত মওকুফ করা। আমাদের এই শিল্পে, পর্যটন শিল্পে অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে। বিশেষ করে আমাদের যারা ট্যুর অপারেটরগণ, তারা যেন এই স্বল্প সুদের সুবিধা গ্রহণ করতে পারে, সেই জন্য সরকারের আমি সুদৃষ্টি কামনা করছি। এভিয়েশন ও পর্যটন শিল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি ও অফিস পরিচালনা বাবদ অনেক খরচ বহন করতে হচ্ছে। এই শিল্পে নিয়োজিত 4 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান, তাদের ভবিষ্যতের কর্মসংস্থান বহাল রাখতে এবং অফিস পরিচালনা চলমান রাখার জন্য প্রণোদনা বাবদ এককালীন নগদ 5,000 কোটি টাকা অনুদান প্রয়োজন। পর্যটন শিল্পের ক্ষতি মোকাবেলায় ইতিমধ্যে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহীর নেতৃত্বে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে। প্রণোদনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই প্রণোদনার একটা অংশ এবং ব্লক ফান্ড থেকে আমাদেরকে একদম শুধুমাত্র সার্ভিস চার্জের বিনিময়ে 2%, 2.5% যেটাই গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে, সেইটা দিলে আমার মিড সেক্টরে প্রায় 3 লক্ষ কর্মী কাজ করে, বিভিন্ন পেরোলে আছে। এই পেরোলে থাকা কর্মীদেরকে আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হলে খুবই সহজ শর্তে একটা ঋণের সরবরাহ থাকা প্রয়োজন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে পর্যটন খাতের উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশে আরও 9 জন করোনায় মারা গেছেন। আরও 434 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা 3,382 জন। তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে 3,185 জন চিকিৎসাধীন রয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87 জন। আইসোলেশনে আছেন 765 জন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 5,874 জন। দেশের বিভিন্ন স্থানে মোট 83,802 জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত মোট 110 জনের মৃত্যু হয়েছে।
জানিয়ে দিচ্ছি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আজ আরও ৩,214 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও 245 জনের। এ নিয়ে সারা বিশ্বে 1,77,704 জনের কোভিড-19-এ মৃত্যু হলো। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 25,58,974 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 6,95,888 জন। এবার অশোক লিলেন ইফাদ অটোস বিরতির পর থাকছে করোনায় আক্রান্ত তরুণ রুশ ফুটবলারের মৃত্যু, আক্রান্তদের সাহায্যে নু ক্যাম্পকে টাইটেল রাইটস দিচ্ছে বার্সেলোনা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসগুলো জেনে নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নড়াইলে 4 চিকিৎসক সহ 5 স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ায় প্রথম রোগী শনাক্ত হয়েছে। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জন চিকিৎসক ও 1 জন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, মঙ্গলবার 8 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিল। এর মধ্যে 5 জনেরই করোনা পজিটিভ। এ নিয়ে লোহাগড়ায় মোট 6 জন করোনা শনাক্ত হলো। লোহাগড়াকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই এলাকার 10 বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 65টি নমুনার মধ্যে 13টিতে করোনার জীবাণু পাওয়া গেছে। জেলার সিভিল সার্জন জানিয়েছেন, নতুন শনাক্ত এসব করোনা রোগীর বাড়ি সহ আশেপাশের এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে শ্বাসকষ্ট, জ্বর, কিডনি ও স্ট্রোকের সমস্যা নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহের কাজ চলছে। মৃতের বাড়িসহ আশেপাশের 18টি বাড়ির 85 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাগুরায় প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। গাজীপুর থেকে আসা আক্রান্ত ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তামান্না তানজিনা, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর নর্থ কোরিয়ার নেতা কিম জং উন গুরুতর অসুস্থ নন বলে জানিয়েছে সাউথ কোরিয়া। এপ্রিলের শুরুতে অস্ত্রোপচার হওয়ার কিমের অবস্থা আশঙ্কাজনক বলে একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পর সাউথ কোরিয়া সরকার এই কথা জানিয়েছে। 15 এপ্রিল ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিমের দাদা কিম ইল সাং এর জন্মবার্ষিকী। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে কিম জং উন উপস্থিত থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শুরু হয়। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, অস্ত্রোপচারের পর তার অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে গম কাটার মৌসুমে শ্রমিক সংকটে কৃষক যখন দিশেহারা, তখন তাদের পাশে দাঁড়িয়েছে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। হারভেস্টার যন্ত্রে চলছে বেশিরভাগ ক্ষেতের গম কাটা ও মাড়াই। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। এক হারভেস্টারই করছে বহু শ্রমিকের কাজ। গম কেটে মাড়াই এবং বস্তায় ভর্তি হচ্ছে অল্প সময়ে। হাতে পিটাইলে এটা আলাদাভাবে ওই লেবার দিয়ে আবার আলাদাভাবে ওই ফ্যানিং করা লাগে, মানে এগুলোতে খুব সমস্যা। আর এটাতে কোনো ফ্যানিং করা লাগে না, যেটা মানে যথেষ্ট পরিষ্কার। দিগন্ত বিস্তৃত ক্ষেতি বলে দিচ্ছে এবার গমের ভালো ফলন হয়েছে। তাপ সহনশীল, রোগ প্রতিরোধী ও জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল গমের নতুন জাত হাতে পেয়ে লাভবান কৃষক। বেঁচে গেছেন ব্লাস্টের শঙ্কা থেকেও। গম এবার খুব ভালো ফলন হয়েছে। আমরা কিষান পাচ্ছি না কামলা, যার জন্য আমরা মেশিন দিয়ে কাটাচ্ছি। গতবার লাগাইছিলাম 1 একর, এইবার মোটামুটি বেশি করে লাগা আছে, এবার 3 একরের মতন। এখন বাজারে যদি দাম ভালো পাই তাহলে তো আমরা লাভবান হইতে পারি। দেশে এবার 3,80,000 হেক্টর জমিতে গমের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রায় অর্ধেক চাষাবাদ হচ্ছে উত্তরাঞ্চলে। আমরা আশা করতেছি আগামীতে গমের চাষ বৃদ্ধি পাবে
কিন্তু সরকারের সাপোর্টটা দরকার। বিশেষ করে শ্রমিক সংকটের কারণে অনেকে সময় মতো এখন হারভেস্ট করতে পারতেছে না, বাড়াই কাজেও শ্রমিকের স্বল্পতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি যান্ত্রিকীকরণ মেকানাইজেশনের সাপোর্টটা অব্যাহত থাকে তাহলে কৃষক আরও লাভজনকভাবে কৃষিকাজ থেকে অগ্রণী। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেশের এবং বিশ্বের করোনা সংক্রান্ত আপডেট তথ্য দিতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন শুরু হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য বুলেটিনে। আমরা মহানগর হাসপাতাল থেকে একটি স্যাম্পল নিয়েছি, যেটা বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো দান করছেন, পাতলা ভিনাইল গ্লভস, এই ধরনের বিষয়গুলো, যেটা আমরা কোনোভাবে এই স্যাম্পলগুলো সিএমডিজি হতে আমরা প্রেরণ করছি না। আর এর থেকেও পাতলা অনেক পলিথিন যুক্ত মাস্ক ব্যবহার করে ছবি তুলে এগুলা বিভিন্ন সংবাদ মিডিয়াতে পরিবেশন করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। যেটা সিএমডিজি থেকে আমরা প্রেরণ করছি সেটা হচ্ছে ল্যাটেক্স গ্লভস, যেটা হাতের সাথে মিশে থাকে, যেটা সার্জিক্যাল আমরা এক্সামিনেশন গ্লোভস বলি, এটাই আমরা পাঠাচ্ছি। আপনারা যদি দুইটি কম্পেয়ার করে দেখেন, দুইটির মান এক না। যে ছবিগুলো আমি দেখেছি এটা অনেক পাতলা। এত বিষয়ে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা যেগুলো পাঠাচ্ছি সেগুলোর মান যথাযথভাবে আমাদের কারিগরি কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি কর্তৃক সেগুলো পরীক্ষিত করে আপনাকে প্রেরণ করা হচ্ছে। একটি উদ্যোগের সাথে বলতে চাচ্ছি যে দেশের বিভিন্ন স্তরের হাসপাতালে সিএমডিজির বাইরেও পরিচালক এবং তত্ত্বাবধায়ক বৃন্দ বিভিন্ন ধরনের সামগ্রী গ্রহণ করে থাকেন, যেটা ওনাদের অধীনস্থ চিকিৎসক বৃন্দ সেগুলো অবহিত নন। অনেক সময় সেগুলো বিভিন্নভাবে ছবি তুলে পাঠান। আমি অনুরোধ জানাবো সর্বস্তরের পরিচালক বৃন্দ, তত্ত্বাবধায়ক বৃন্দকে, যে ওনারা যে সমস্ত চিকিৎসা সামগ্রী বিভিন্ন অনুদান বা ক্রয়ের মাধ্যমে গ্রহণ করবেন, সেগুলো যদি মান যাচাই করে সেটা ব্যবহার উপযোগী কিনা সেটা তাদের অধীনস্থ চিকিৎসক বৃন্দদেরকে অবহিত করে সেটা ব্যবহার করে। কেন্দ্রীয় ওষুধাগার সবসময় আমরা যে প্রস্তুত দেশের এই কোভিড সংক্রমণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য। আপনাদের সকল বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা গ্রহণ করতে প্রস্তুত। অবশ্যই আমরা কাঙ্ক্ষিত মানের দ্রব্যাদি সংগ্রহের মাধ্যমে আপনাদেরকে কোভিড চিকিৎসা আরো অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা সর্বতভাবে সাহায্য করব। পরিশেষে আমি আমার কিছু প্রত্যাশা আমি ব্যক্ত করতে চাই। আমি যখন দেশীয় এবং বিদেশি সংবাদ মিডিয়াতে কোভিড সংক্রমণের কিছু ডকুমেন্টারি দেখি, কিভাবে মানুষ তার বাসস্থানে এবং মানুষ তার বিভিন্ন বাজার বা অন্যান্য জায়গায় গমন করবেন, কিভাবে সেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, ইনফেকশন কন্ট্রোল করবেন হাসপাতাল সমূহে, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো একটা শৃঙ্খলার মধ্যে অনুসরণ করতে হবে। তা না করলে সংক্রমণ বৃদ্ধি পাবে হাসপাতাল সমূহে অন্য জায়গায়। এই বিষয়ে সর্বস্তরের দৃষ্টিপাতের দেওয়ার দরকার আছে। আমি আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি এই বলে যে আপনাদের যে কোনো বস্তুনিষ্ঠ সমালোচনা এটা আমাদের কেন্দ্রীয় ওষুধাগারের জন্য পাথেয় হবে। আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো। সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো ধরনের বিষয় যদি আপনাদের কোনো ধরনের উদ্রেক হয় আমরা সেটা সমাধান করতে চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমরা আমাদের বাংলাদেশের যে কোভিড-19 পরিস্থিতি সেদিকে দৃষ্টি দেই। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 3096টি এবং এই 3096টির মধ্যে শনাক্ত হয়েছে 390 জন যারা কোভিড আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত 3772টি। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 10 জন। আমরা সকল মৃতের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের শান্তি কামনা করি। এবং এ পর্যন্ত মৃত্যু 120 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 92 জন। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, অনেকে প্রশ্ন করেন যে সুস্থ এত কম কেন। আসলে এই কোভিড আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা 14-15 দিন পর্যন্ত থাকেন
তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। এবং একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলবো যখন তার পরপর 2টি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসবে। এবং আমাদের যে 10 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 7 জন, মহিলা 3 জন। সরাসরি দেখছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফরিদপুরে এক পশলা বৃষ্টিতে প্রকৃতির উপকারী প্রাণী কলা ব্যাঙের দেখা মিলেছে। পুকুর ডোবায় দল বেঁধে লাফিয়ে বেড়াচ্ছে, একটানা ডেকে মুখর করছে এলাকা। স্থানীয়রা বলছেন অনেক আগে প্রকৃতিতে এমন দৃশ্য দেখা যেত। ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতুর তথ্য ভিডিওতে জাহিদ জামানের রিপোর্ট। এক পশলা বৃষ্টিতে ফরিদপুরে আবার আগের মতো কোলা ব্যাঙের দেখা মিলেছে। একসময় বাংলাদেশের সব এলাকাতেই দেখা যেত এই ব্যাঙ। কোলা ব্যাঙ অনেক জায়গায় সোনা ব্যাঙ বা ভাওয়া ব্যাঙ নামে পরিচিত। উভচর এই প্রাণী সুস্থ পরিবেশের সূচক। যেখানকার পানির মান ভালো সেখানেই বেশি দেখা যায়। কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে, প্রকৃতির খাদ্য শৃঙ্খলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফসলে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শিকারের কারণে প্রকৃতির পরম বন্ধু কোলা ব্যাঙের সংখ্যা কমে গেছে। করোনা পরিস্থিতিতে যেখানে মানুষ বিপর্যস্ত, কিন্তু প্রকৃতি কিন্তু তার বিভিন্ন স্বাভাবিকতা ফিরে পাচ্ছে বা ফিরে আসছে। তো তারই অংশ হিসেবে আমরা দেখতে পেলাম যে এই সম্প্রতি যে বৃষ্টি হলো, বৃষ্টির পরে কিন্তু ফরিদপুর অঞ্চলে কোলা ব্যাঙের ডাক শোনা গেছে এবং আমরা যেটা দীর্ঘদিন আমরা কিন্তু এটা শুনতে পাইনি, যেটা পরিবেশের জন্য হিতকর এবং পরিবেশের এই পোকামাকড় এরা কিন্তু খেয়ে কৃষির অনেক উপকার করে থাকে এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু এই ব্যাঙ আমাদেকে মানে সাপোর্ট দিবে বা ব্যাঙের কারণে কিন্তু পরিবেশের উপকার হবে এবং কৃষির জন্য এটি হিতকর বলে আমরা মনে করি। ঋতুর আবর্তনে প্রকৃতি যত পরিবেশগুলা জেগে উঠত, প্রকৃতি আমাদেরকে সাজিয়ে রাখতো, নানাভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করত। আষাঢ় শ্রাবণ মাসে ব্যাঙগুলা আমাদের প্রকৃতি গিয়ে তাদের গ্যাঙ্গর শব্দে জাগিয়ে প্রকৃতির যত ক্ষতিকারক কীট পতঙ্গ ছিল খেয়ে আমাদের প্রকৃতিকে সমৃদ্ধ করত। প্রকৃতির পরম বন্ধু কোলা ব্যাঙ টিকিয়ে রাখতে এদের বাসস্থান এবং প্রজনন স্থল সংরক্ষণ করতে হবে, প্রতিরোধ করতে হবে নিধনকারীদের, বলছেন প্রকৃতিপ্রেমীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবার জানাবো খেলার খবর। করোনা আক্রান্তদের সাহায্য করতে নু ক্যাম্পকে টাইটেল রাইটস দিচ্ছে বার্সেলোনা। মাসিক বেতন কেটে নিতে ফুটবলারদের অনুমতি চেয়েছে ফ্রান্সের ক্লাব পিএসজি। করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ার তরুণ এক ফুটবলার মারা গেছেন। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ, সীমিত সুবিধায় চিকিৎসা দিতে হচ্ছে দাবি। নড়াইলে 4 চিকিৎসক সহ 5 স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ায় প্রথম রোগী শনাক্ত। নারায়ণগঞ্জে দ্রুত সামাজিক সংক্রমণের মধ্যেই কেনাকাটার ভিড়, রাজধানীর কারণ বাজার, সবজি বাজার স্থানান্তর। বিস্তার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা, অক্সফোর্ডের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ শিগগিরই। এবং করোনার সংক্রমণে দেশের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি, জড়িত 3 লাখ মানুষের জন্য প্রণোদনা দাবি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই online.com-এ লগ ইন করুন। শেষ করছি চ্যানেল আইয়ের সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনের ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে।